ভালোবাসা একটি ৪ অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরও কত কি। আবার কারো কারো কাছে এটি সঙ্গীন প্রণয়াসক্তি বা আনহেলদি অবসেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের আদ্যপান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধুমহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর। কি করে তৈরি হলো এমন যুগল? এত রাজ্যটক, কোনো দিন ভাঙবে না, আরও কত কি। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস, তেমনটা নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালেই। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়, অ্যাট এনি কস্ট। কারো কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ। কারো মতে এ আবার কেমন ভালোবাসা? এটা কোনো কালেই ভালোবাসা নয়, নিছকই আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইচড়ে পাকা ডার্ক রোম্যান্স দেখে দেখে ফরেন কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল্ড ডেঞ্জারাস লাভ। এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইডেড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসার টইটুম্বুর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণের ছোট্ট টেবিলটায় সেই শ্যাম পুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারী রক্তমাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই মুহূর্তটা, মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা সবকিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখজোড়া সবচেয়ে পছন্দের শ্যাম পুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘণ্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যাম পুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়, হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিবহুল গৌর বর্ণও নয়। ছিমছাম গড়নের শ্যাম পুরুষ সে, বেশ লম্বা চওড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোলপড়া গাল দুটোতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধহয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা, ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে। পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখর ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন, সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই জের ধরে ভার্সিটির ভিপিও তিনি। এক নামে সবাই চেনে, তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনও বই পড়ছে, কানে হেডফোন গুজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে। লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালেই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউই নেই।
এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি? অরু লাজুক হেসে টেবিলে টকটক করে সামান্য টোকা দিয়ে বলল, নিখিল ভাই, এই যে নিখিল ভাই। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো, একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হল? অরুর বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকল থাকে, কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনো রূপ সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়েই বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজখাই আওয়াজ তুলে কানের 12টা বাজিয়ে দিচ্ছে। অরু বিরক্ত হয়ে কাতর স্বরে বলল, ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তির আওয়াজ তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার। কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না অরু। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল। অরু মেজাজ হারিয়ে চিৎকার করে বলল, এটা বন্ধ করুন নিখিল ভাই, উফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কমফর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল অরু। ঘুমের ঘোর এখনো কাটেনি। চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল, তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করল অরু। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি সিল্কি চুলগুলোকে মেসি বান করে বিছানা ছাড়ল ও। তারপর সবার আগে বন্ধ করল বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়ল ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেল পাঠানো। গত 1 বছর ধরে এটাও রুটিনে রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভেতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করল আরু। মেল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল আরু। ওর পরনে কোনো দামি পাজামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকার্য করা লৌহ গরাদ গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগানবিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশিই সুন্দর লাগছে বাড়ির ফ্রন্টিয়ারটা। পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে, তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষরা নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশপরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন। এই বাড়িটা ঠিক কোন প্রজন্মের জানা নেই অরুর, তবে বাড়িটা বেশ পুরানো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এ বাড়িটাকে ছোটখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লাগে, ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখে পড়ে অযত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতির বিশাল গেট। তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কীর্তিকুঞ্জ। বছর 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারায় ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এ বাড়ির ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটকে চিরতরে বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন তিনি। বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কীর্তিকুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্যে মোড়ানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কীর্তিকুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকমুখের বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এ পরিবার এগিয়েছে অনেক দূরে। দেশ ছাপিয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চপদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। অরু জানালার দিকে তাকিয়ে আফসোসের সুরে বলে উঠল,
আনফর্চুনেটলি এই পরিবারের শুধু টাকাই আছে, পরিবার বলে কিছু নেই। তখনই নিচতলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল। অনু নিচ থেকে চিৎকার করে বলল, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসব? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বিজায় চোটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে ঘড়ির ঘড়িতে চোখ রাখল। 9:35। অরু আতঙ্কিত হয়ে ফিসফিসিয়ে বলল, এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার ওপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশেই ছোট একটা ডাইনিং। 4 জন মতো বসার জায়গা হবে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এবারের কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে অরু। পরনে সেটে আছে টপস আর স্কার্ট, হাতে পুঁথি দিয়ে তৈরি বাঞ্জারা ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল অরু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। অনু রাগত স্বরে বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? রুমে দরজা আটকে কি করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা। অনু বিরক্ত হয়ে বলল, প্রতিদিনই তো রেডি হতে লেট হয়, আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগেও অরু নিশ্চুপ। শুধু ছোট্ট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ নিয়ে বলে, সেটা নিজে গিয়েই বরং দেখে আয়। অরু কাতর স্বরে বলল, আমার দেখতে ভালো লাগে না আপা। বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে। হসপিটালের ডেটল আর হেক্সাসলের গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার। শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন হুটোপুটি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকত, সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকেও। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝুটঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না ওঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। ঘুমরে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যেই বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের, যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ছোট বোনের ওপর রাগ ঝাড়বে না, কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি হসপিটাল, হসপিটাল বাড়ি, এই করতে করতে নিজের খেই নিজেই হারিয়েছে। অরু ব্যাগটা কাঁধে তুলে নিয়ে শান্ত গলায় বলল, আপা, আমি গেলাম। আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্নাবান্না সব আমি করব। তবু প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনুর অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু। অনু উৎসুক হয়ে জিজ্ঞেস করল, ইমেল? অনু কি বলবে সেটা বোধহয় অরু জানত, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসছে? অরু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপা, তুইও না। গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করেই সেখান থেকে রিপ্লাই চলে আসবে। এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলল, আমার বিশ্বাস অরু কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে, আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই ঘুচবে। জটলা পাকানো চুলের মতো পুরন ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহালক্কড়, হলুদ, মরিচ,
শাড়ি, বিরিয়ানি আর গুণের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার ওপর সূর্যিমামা তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিকশা। তাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহরিন শেখ অরোরা। এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া, ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারত, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিন রাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনার রীতি টেনেছে। অরু জানে ওর বড় আপা এত রগচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড়, পিঠে পিঠি বোন ওরা দুজন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু। অরুর উদাসীন ভাবনা রীতি টেনে রিকশায় এসে পৌঁছালো গন্তব্যে। কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় অরু। খুব বেশি হলে হুঁ হাঁ করে উত্তর দেয়। এবারও তাই হলো, এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল অরু। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত। তবুও এই কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেলে কেউ যোগাযোগ করে? নীলিমার রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেলল, কেমন ভাই তোর, মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে? অরু মেকি হাসল। হুট করেই নীলিমার রাগের কারণ ধরতে পারল না, তবু নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। নীলিমা অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছিনে, তাই তো? অরু আবারও হাসে। এই মেয়ের এত কৌতূহল কেন? অরু শান্ত গলায় বলল, না, তেমন কিছুও নয়। নীলিমা এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে অরু কিছু বলতে যাবে, তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে, আর মিস্টার জায়ান কীর্তিকে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওখানেই ইতি ঘটে। বসন্তের সকাল। চারিদিকে মৃদুমন্দ ঝিরিঝিরি বাসন্তী হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা। তবুও মাথার ওপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনো যায়নি, তার আগেই সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যের তির্যক রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়াল তিথি। ওখানে অরু আর নীলিমাও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? তারস্বরে জিজ্ঞেস করে নীলিমা। অরুও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ও ইন্ট্রোভার্ট, নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে। কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্ট্যান্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে অরুর মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ। কিভাবেই বা থাকবে? ভার্সিটি জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্সের জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু। তবুও আপ্পার বকুনি ঝকুনি খেয়ে মাসের মধ্যে 2-1 বার তবার পা রাখে ভার্সিটির চত্বরে। যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যামপুরুষকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদমাঝারে স্ক্যান করে নিলেই শান্তি ওর। নীলিমার কথার প্রতিউত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢক ঢক করে পানি পান করে দম নেয় তিথি। এ তক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছেই আসছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল।
তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জানিসই, তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রত্বের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ওহ, এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। অরু সচকিত হয়ে প্রশ্ন ছুড়ল, কি? তিথি দীর্ঘশ্বাস ফেলে বলে, নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শিগগিরই ইউএসএ চলে যাবে। অরু চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্বস্তির লেশমাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ও কি আদেও ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে, তবুও থমথমে মুখে ছোট্ট করে অরু জবাব দেয়। অরুণ নির্লিপ্ত গলায় বলল, ওহ। এইটুকু শব্দ উচ্চারণে অরুর অগ্নিস্ফুলিঙ্গ উগড়ে দেবার মতো কষ্ট হল, তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখল। কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি কুড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরু নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীরের জ্বলন ধরিয়ে দেয়। অরুর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসাবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। অরু আলাদা করে তো কিছুই নয়। তিথি কোনোই দিয়ে ধাক্কা দিয়ে বলল, ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় অরুর দিবাস্বপ্নে ভাটা পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকেই এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়ে তিথি অবাক হয়ে বলল, কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জলজল করছে তার। মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। উরু চোখ বন্ধ করে বলতে পারে, এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে নিখিলও একটু থামল। সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে এলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে অরুণ নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়াল। কেটে ফেলার ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। নিখিল অবাক হয়ে স্মিত হেসে বলল, আরে অরোরা না? নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় অরু। অরু তোতলানো স্বরে মাথা ঝাঁকিয়ে বলল, জজি ভাইয়া। নিখিল শান্ত গলায় আবারও প্রশ্ন করল, ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরও একবার হোঁচট খায় অরু। তিথি অরুকে কনুই দিয়ে একটা ধাক্কা মেরে বলল, নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে অরু, উত্তর দে। তিথির ধাক্কায় সংবিত ফিরে পেল অরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা ও তিথি দুজনেই অবাক। যে মেয়ে কাটকাট কথার জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বিড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচবোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না। সকলকে বিদায় জানিয়ে তড়িঘড়ি করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে উঠল। নীলিমা বিরক্ত হয়ে বলল, স্টুপিড একটা, এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল, আর তুই কি করলি? হাবলার মতো উত্তর দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। অরু জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা ভন ভন করে ঘুরছে। গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে। চারিদিক ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটেই অরু বলল, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। নীলিমা চোখ কপালে তুলে বলল, চলে যাবি মানে? অ্যাটেন্ডেন্সটা অন্তত দিয়ে যা। নীলিমার কথায় অরুর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো। মাথাটা ঝেঁঝিয়ে উঠল। অরু চটে গিয়ে উচ্চস্বরে বলল, বলেছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে
কীর্তিকুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্ত হয়ে যায় ও। মামা, মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসছে। অরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই, বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদায় হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিন রাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরামায়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যার দরুন তার ছেলেপেলেদেরও নিয়ে আসত একমাত্র ফুপুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজনার অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ও ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছুই বলতেন না। অনু আর অরু একটু গাঁইগুই করলে ওদেরকেও চোখ পাকাতে নাড়ালে। সব কিছু এভাবেই চলছিল, কিন্তু আজমেরি শেখ একেবারে শয্যাশায়ী হয়ে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখা তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি মারায়নি ওদের মামা, বরং 2 দিন পরপর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। মামি পান চিবাতে চিবাতে তাচ্ছিল্যের সুরে বললেন, বাবা নেই, মায়েরও গ্যারেন্টি নেই, আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে তোদের 2 বোনের কি হবে? আজ বা কাল এবাড়ির ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো তোদের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুল তো হবে, আর যাই হোক নদীতে তো আর ভেসে যেতে হবে না। অরু বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনিই পরিপূর্ণ। এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায় ওর। অনু চিৎকার করে রেগে গিয়ে বলল, তোরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরোবি কিনা বল, তোদের সাহস কি করে হয় আমার বিয়ের কথা তোলার? অনুর চেঁচামেচিতে বাড়ি মাথায় ওঠে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি। অরু হলরুমের চারদিকে চোখ বোলায়। অনু কোথাও নেই। অরু স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, তার মানে আপা এখনও হসপিটালে, যাক ভালোই হল। ওর মামি ডাইনিংয়ে বসে আঙুর চিবোচ্ছে। রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। অরু সবটাই দেখল, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়াল। 2টো সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়ল মামির। মামি গলার স্বর উঁচিয়ে কর্কশ গলায় বললেন, কিরে, দেখলি আমরা এখানে বসে আছি, তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আবার বৌমা কোথায়? উরু চোখ খিঁচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল। উরু পেছনে ফিরে শান্ত গলায় বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। মামি আঙুর চিবোতে চিবোতে মুখ ঝামটা দিয়ে বললেন, করে নে, আরামায়েশ যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দেই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় অরুর নেতিয়ে পড়ার রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই শক্ত গলায় বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবোচ্ছ, ওটাও কিন্তু এ বাড়ির ছোট সাহেবের টাকা দিয়েই কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে, ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের 2 বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড়জোর হলে 6 মাস। অরু কান্নার বেগ সামলে চিৎকার করে বলল, মামি, অনেক বেশি বেশি বলে ফেলছ এবার। আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি ছুড়লেন উরুর মামি। তিনি উপহাস করে বললেন, তোর কি মনে হয় জায়েন কীর্তিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না উরু। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বেরোচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি অরু।
ও সামনের দিকে আরও একবার চোখ বোলালো, কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়েই ওকে ভস্ম করে দেবে এরা। ও আর এক মুহূর্ত হলরুমে দাঁড়াল না। সিঁড়ি ডিঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারিদিক জংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে অরু। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপড়ন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে উরুর মোড়ে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি ওর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে। শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যেস নেই অরুর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর ও দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু অরুর সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পিছোচ্ছে। এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। অরু বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? হঠাৎ পেছন থেকে একটি গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। ভয় লাগছে? তীরের ফলার মতো ছুটে আসা কণ্ঠস্বর শুনে হচকচিয়ে পেছনে ঘুরল অরু। দেখল মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করেছে লোকটা। অরু থ মেরে আছে। হ্যাঁ না কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিতেই কুপোকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠে বলল, এই অন্তু, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বাধ্য ছেলের মতো বলল, জি ভাই, দিচ্ছি। ব্যাস, তখনই ছিল ভালো লাগার শুরু। অরু বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় অরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরছে যাওয়া বিকেলে ক্যাম্পাসের এথায় সেথায় তাকেই খুঁজে বেড়াত চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠত মুখের কোণে মিষ্টি হাসি, যা এখনও চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। অরু এও জানে না নিখিল তার নামটা কি করে জানল। তবে নিখিলের বায়োডেটা সবই অরুর জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজে আসবে না। নিখিল ভাই চলে যাবে, 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরা নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কিনা তারও গ্যারেন্টি নেই। ভাবতেই চোখের কার্নিশ বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। অরু ফুপিয়ে কেঁদে উঠে মনে মনে বলল, তুমি যদি আমার না হও, তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। বোকা অরু তখনও জানত না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে। রাস্তার দুধারে সারি সারি মেপল গাছের বহর। বসন্ত হওয়ার দরুন টুপটাপ বৃষ্টি কণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের মেপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যুগ পার করে দেওয়ার মতো স্বস্তিতে দুচোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোকসমাগমের কারোরই মেপল লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই। বরং সুন্দর টকটকে মেপল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছেন নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফরম্যান্স কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে।
শুধু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়, লোকালয় ছাড়িয়ে স্যান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটা যত দূর অবধি চোখে পড়ে, ঠিক তত দূর পর্যন্তই উচ্ছ্বসিত মানুষের সমাগম। সায়োনি শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর উইচই দেখে একটু কৌতূহল নিয়েই সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়োনি। ঠিক তখনই একদম হুট করেই বেশ কয়েকটা বাইক ভোঁ ভোঁ আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়োনি চোখের পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চিয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়োনি বোধ করল এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয়ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদন। সায়োনি ঠোঁট উল্টে মনে মনে বিরক্তি নিয়ে বলল, স্টুপিড আমেরিকান। ও চলেই যাচ্ছিল, তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামের হিরিক পড়ে যায়। সায়োনি কৌতূহলী হয়ে বিড়বিড় করে নিজেকেই প্রশ্ন করল, আচ্ছা, জেকে কে? মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটা গতি থামিয়ে দিল। দাঁড়িয়ে থাকল এই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়। টানা 3 বার একইভাবে রাইড শেষে 4 বারের সময় শেষ হল কম্পিটিশন। পরপর 7টা বাইক এসে একই জায়গায় থামল। সায়োনি জানে সবার আগে যে KTM 390 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে ওটাই জেকে রাইড করেছে, কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসী তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত চিয়ার আপেও কোনোরূপ হেলদোল নেই তার, খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই তার মুখে, অথচ রানার আপ হওয়া বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উড়ুর ওপরে সেটাকে শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অবধি চুলে তাকে জেন্টিলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতেই অন্য হাতে পরে থাকা অ্যাপল ওয়াচটায় এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে। ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরেই সেদিকে একবার চাইল। আশ্চর্য, সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে শান্ত গলায় বলে, ওয়েট আ মিনিট। তারপর কাউকে কল করতেই কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামল ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করে বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় এহসান, গিভ হিম দ্য প্রাইজ মানি। কর্তৃপক্ষের লোকটা বিরক্তিতে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আর ইউ কিডিং মি? জেকে হেলমেটের ভেতর থেকেই নির্লিপ্ত স্বরে বলল, নো, আই এম সিরিয়াস। লোকটা বিরক্তির ছাপ স্পষ্ট করে আবার বলল, দেন ওয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম অ্যান্ড রিস্ক ইয়োর লাইফ? জেকে তির্যক হাসল, কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলে ক্ষীণ মুখে বলল, ইউ নো, রাইডিং ইজ থ্রিলিং, অলসো ডেঞ্জারাস, অ্যান্ড আই লাভ ডেঞ্জার আ লট। শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক কথার টোন। শেষ কথাটা বলে চোখে বিশালাকৃতির রোদ চশমা চড়িয়ে সাঁই করে নিজের KTM 390 বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনও সেদিকেই স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হল, তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবেই, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝপথেই বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্সের ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে, নয়তো এমন আধপাগল রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার, কারো কথার 2 পয়সা সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে। কর্তৃপক্ষের লোকটা বিড়বিড় করে বলল, সাচ আ সাইকোপ্যাথ। থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা।
সায়নীর পাশে দাঁড়ানো এক বিদেশিনী মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে বলল, অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, গুড লুক, এভরিথিং ইজ সো ম্যানলি। সায়নী মেয়েটার মুগ্ধতা দেখে একটু যেচেই জিজ্ঞেস করল, হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। সায়নী মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আই নো দ্যাট, বাট। সায়নীর কথাটা শেষ করতে হলো না, তার আগেই বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলল, ও, হি ইজ ওয়াসিফ জায়েন কীর্তিক, হি ইজ আ ভেরি গুড রাইডার। বিদেশিনীর আধো আধো বাংলা শুনে সায়নী মুচকি হাসে, তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভ্রু কোচকায়। সায়নী মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারেই অন্যরকম। টকটকে গৌরবর্ণ, শরীরের গঠন, চেহারা, সবকিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট। অথচ গোল ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকার সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেখে সায়নী মেকি হেসে বলে, নাথিং নাথিং, আই জাস্ট সে হি ইজ সো হ্যান্ডসাম। বিদেশিনী সম্মোহনী হাসি দিয়ে বলে, ইয়া, লুক লাইক আ হলিউড হিরো। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? ক্যাথলিন ক্রিশ্চান নিজের নাম জানিয়ে সায়নীকে পাল্টা প্রশ্ন করে। সায়নী নিজের পরিচয় দিলে ক্যাথলিন অবাক হয়ে জিজ্ঞেস করে, ও, আর ইউ ফরেনার? সায়নী মৃদু হেসে বলে, ইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে সায়নী জানতে পারে জেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ ফ্রিটিশ কিছু নয়, বরং আমেরিকান সিটিজেনশিপধারী আদ্যপান্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা বিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল সায়নীর কৌতূহলী মনে। টানা 2 দিন হতে চলল মামিরা বিদায় হয়েছে। অরু জানত অনু বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা জানানো কথা অরু চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালের এক কামরার বেডে শুইয়ে রেখে তার পক্ষে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো পাতি মাস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের ওপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হল। কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথায় কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করল। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাঁচের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগল সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে অরু নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখল তার ভদ্র, শান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুব্ধ রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নন। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কীর্তিকুঞ্জ থেকে বিদায় নেয়। অনু চিৎকার করে দরজা আটকে দিয়ে বলল, আর কখনো আসবি না তোরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ঝনাত করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে ঢুকে কক্ষবন্দী করে ফেলে নিজেকেও। অরু দৌড়ে যায় বোনকে আটকানোর জন্যে, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগেই সপাটে দরজার খিল আটকে দেয় অনু। অনু জানে তার আপা আজ রুম থেকে বেরোবে না। অরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না। তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় অরু। সে রাতে 2 বোনের কারোরই আর খাওয়া হল না। পরের দিন সকালে নিজ হাতে নাশতা, মায়ের জন্যে স্যুপ, সবকিছু বানিয়ে অরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল। পরনে সুতি চুড়িদার, হাতে টোটে ব্যাগ, লম্বা চুলগুলোতে আটা আছে সুন্দর ফ্রেঞ্চ বেনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়েই বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটুম্বুর হল অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়েই অরু একের পর এক উৎসাহ নিয়ে বলতে লাগল, টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি, আর ইমেলও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে অরুর সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নিল অনু। আপার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অরু নিজেও। অরু অনুতপ্ত স্বরে প্রশ্ন করল, আপা, তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম।
অনু ঠোঁট টিপে মুচকি হাসল, তারপর আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, বিশ্বাস কর, আমি একটুও বদলাইনি। স্বজনরূপী কালসাপগুলোকে বের করার জন্যেই একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পর পর আমাদের মাথা খেত কে জানে। অরু হেসে দিয়ে বলল, তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হেসে তাড়া দিয়ে বলল, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নইলে মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। অরু ডাইনিংয়ের দিকে যেতে যেতে অনমনে বিড়বিড় করে বলল, আমার আপার হাসি সবচেয়ে সুন্দর, নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগের ভাবনার ইতি টানে অরু। সকালে ঘুম থেকে উঠে ইমেল পাঠাতে গিয়েই সেদিনের কথাগুলো ভাবছিল। তারপর সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করেই হাসপাতালে যাবে আজ। অরু রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠেই ইমেলের কাজ সেরে খেলছেও। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখল নীলিমার অনেকগুলো মিসড কল ভাসছে। অরু কপালে চিন্তার ভাঁজ ফেলে বিড়বিড় করে বলল, নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্ট্যান্ট কিছুই হবে, কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে এলো অরুর, কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তড়িঘড়ি করে নীলিমাকে কল ব্যাক করল। একবার রিং হয়েছে কি হয়নি তার মধ্যেই নীলিমা কল ধরল। অরু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি, তুই ঠিক আছিস? নীলিমা ফোনের ওপাশ থেকে রেগে গিয়ে বলল, আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতের সন্ন্যাসিনী হয়ে যাস নাকি মহাসমুদ্রে ডুব দিস, কোনটা বল আমাকে। অরু কিছুটা অবাক হয়ে শান্ত গলায় বলল, কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। নীলিমা বিরক্তি নিয়ে চিৎকার করে উঠল, তাহলে ফোন কেন তুলিস না? অরু ফোনটা কান থেকে একটু সরিয়ে নিয়ে বলল, আস্তে বল, কানে লাগছে তো, আর ফোন সাইলেন্ট মোডে ছিল। নীলিমা এবার ঝাঝালো গলায় বলল, তাহলে তুই কেন বসে আছিস এখনো? তুইও সাইলেন্ট মোডে চলে যা, আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক। অরু সচিত হয়ে দীর্ঘস্বরে প্রশ্ন করল, কি হয়েছে নীলিমা? নীলিমা তাড়া দিয়ে দ্রুতলয় বলল, নিখিল ভাই আজই চলে যাচ্ছে, এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলে গিয়েছে। এটাই তোর শেষ সুযোগ অরু, আমি আর তিথি মেন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এ জীবনে আর নিখিল ভাইকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না, টোল পড়া মন ভোলানো হাসিতে মাতোয়ারা হবে না হৃদয়টা। নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে। হৃদয়টা হাড় হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে অরুর। এবার আর অজান্তে নয়, জেনে শুনেই ফুপিয়ে কেঁদে উঠল। মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফোপানোর আওয়াজ গিয়ে পৌঁছল নীলিমার কানেও। নীলিমা ব্যথিত স্বরে বলল, দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখাও হয়ে যেতে পারে। নীলিমার শেষ কথাটা কর্ণকুহরে পৌঁছতেই অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করল না। টেবিল থেকে পার্সটা ছো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাক, কিন্তু মনের কথাটা তো একবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায় দিনের পর দিন নিজের মন গহীনে বোনা মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে, তাকে মন গহীনের সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হনহন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু। অনু অবাক হয়ে পেছন থেকে ডাক দিয়ে বলল, কিরে, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরু জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কীর্তিকুঞ্জ থেকে। অনুর সজাগ মন আনমনে সন্দেহ নিয়ে বিড়বিড় করে বলল, ইমেলটা পাঠালো কিনা জানে, চেক করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে। আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকা দুরূহ বই কি আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়, সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকুও। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে। খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিংকর্তব্য বিমূঢ়।
আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূর দেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেরই বহিঃপ্রকাশ ঘটছে। তাতে অবশ্য অরুর যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞানশূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগল। অরু আকাশের দিকে হাত বাড়িয়ে চিৎকার করে বলল, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই। আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব, ওই জায়ান কীর্তিক চৌধুরী না নিলেও যাব। তিথি অরুর হাত ধরে টেনে ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হয়েছে অরু, থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো অরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেটে কেটে দুনিয়া ভাসাবে? তাহলে হয়তো ওরাই প্ল্যান কোনো কালেই করত না। আবারও একই নাম, কীর্তিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছড়ল। নীলিমা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হিচকি তুলে বলল, ওই বদমাস লোকটা আমার ভাইয়া না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই, মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান কীর্তিকের অ্যাপ্রুভালের জন্যই সবটা আটকে আছে যে। আবারও কান্নায় ভিজে আসে অরুর দুচোখ। নীলিমা কৌতূহলী হয়ে আবারও জিজ্ঞেস করল, তাহলে কে সে? অরু দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন ৮ বছর বয়স, তখন মায়ের সাথে কীর্তিকগুঞ্জে প্রথম পা রাখি আমরা দুবোন। তখন ওনার বয়স কতই বা হবে, ২০ বছর। উনি আমার থেকে প্রায় ১২ বছরের বড়। আমার মা জায়ান কীর্তিকের বাবা, মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে, কোনো এক কারণবশত। তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? না, নেই। তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি জানতে চাইল, আচ্ছা অরু, উনি দেশে আসেন না? বাড়িটা তো ওনার। অরুম লান হেসে জবাব দিল, গত ৮ বছর ধরে আসেননি। বছর ৩ আগে যখন ওনার বাবা মারা গেলেন, তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকেই দাফন কাফনের কাজ সেরে সেদিনের ফ্লাইটেই চলে গিয়েছেন। তিথি ঠোঁট উল্টে তাচ্ছিল্যের সাথে বলল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না, সেই জন্যই তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না। যতই হোক তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। অরু মলিন মুখে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে অরু, সেই সাথে অকস্মাৎ ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাও ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি দেবে। নীলিমা আবারও প্রশ্ন করল, আচ্ছা তাহলে তোর বাবা কোথায়? অরু আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ঢোক গিলে আতঙ্কিত স্বরে বলল, আপা কল করছে, আমি আসি। এই বলে দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলল, আরে আরে, এভাবে টলতে টলতে কই যাচ্ছিস, পড়ে যাবি তো। অরুর ততে ধ্যান নেই, ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়।